সন্ত্রাস দখলবাজির অভিযোগে কাউন্সিলর রাজীব গ্রেফতার। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তনের আভাস। পদ চাওয়া নিয়ে প্রশ্ন, লজ্জিত নন ডক্টর মিজান। দুদকের ভেতরের দুর্নীতি দমনে প্রতিজ্ঞাবদ্ধ জানালেন দুদক চেয়ারম্যান। এবং ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়, বাস্তব বললেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চলমান ঘটনার সর্বশেষ খবর হ্যাপেনিং আওয়ার নিয়ে আছি সকাল 10:30 থেকে। ঠিক এই মুহূর্তে শুরু করছে নিউজ এট 12। আপনারা এতক্ষণ প্রিমিয়ার 7 সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, সকাল 10:30টায় আমরা যখন হ্যাপেনিং আওয়ার শুরু করি তখনই জানিয়েছি চলমান শুদ্ধি অভিযান এবং যুবলীগের নেতৃত্ব, এই দুটো বিষয়কে জোর দিয়ে আমরা আমাদের আজকের হ্যাপেনিং আওয়ার করব এবং এই প্রসঙ্গে নিউজ এট 12-এর শুরুতেই আমরা শুদ্ধি অভিযান প্রসঙ্গে যাব। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকার 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান রাজীবকে গ্রেফতার করেছে র্যাব। তাকে বর্তমানে র্যাব 1-এর কার্যালয়ে রাখা হয়েছে। টিজেড ওরফে তারিকুজ্জামান রাজীব ঢাকা উত্তর সিটির 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যুবলীগ থেকেই রাজনীতির মাঠে পথ চলা শুরু। 2015 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয় পান রাজীব। তারপর থেকেই শুরু হয় দখলবাজি, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার। পরিচিতি পান দখলবাজ হিসেবে, গড়েন অঢেল সম্পত্তি। তবে কৌশলী রাজীব এসব সম্পত্তি নামে বেনামে বা আত্মীয় স্বজনদের নামে দিয়ে রেখেছেন। দেশব্যাপী চলমান শুদ্ধি অভিযানে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় বেশ কয়েকদিন ধরেই আত্মগোপনে ছিলেন রাজীব। শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসা থেকে রাত 9টা নাগাদ রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছে অবৈধ অস্ত্র, 7 বোতল বিদেশি মদ ও পাসপোর্ট উদ্ধার করা হয়। চাঁদাবাজি এবং দখলদারিত্বের জন্য আমরা কিছু অভিযোগ পাচ্ছিলাম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা কিছুদিন ধরে তারিকুজ্জামান রাজীবকে আমরা খুঁজছিলাম। আমরা আজ রাত 9টার দিকে আমরা জানতে পারি সে তার বন্ধুর বাসায় আত্মগোপন করে আছে। পরে তাকে নিয়ে মোহাম্মদপুরে তার নিজ বাসায় অভিযান চালায় র্যাব। সেখানে কিছুই পাওয়া যায়নি। অভিযান চালানো হয় তার কার্যালয়ে। এ সময় গেল 26 আগস্ট রাজীব তার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা ট্রান্সফার করেছেন বলে প্রমাণ পায় র্যাব। কোথায়, কাকে এই টাকা তিনি পাঠিয়েছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তার বাড়িতে তার আর্থিক লেনদেন সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্টগুলো ছিল, চেক বই থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এগুলি সে ইতিমধ্যে সরিয়ে ফেলেছে এবং তার একজন স্টাফের আত্মীয়ের বাড়ি থেকে চেক বইগুলো কিছু নিয়ে আসছে। তো সেখানে আমরা দেখেছি যে একটি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে একদিনে সে 5 কোটি টাকা জমা দিয়েছে। অভিযোগ রয়েছে সবশেষ কমিটিতে টাকার বিনিময়ে যুবলীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হন রাজীব। তবে গ্রেপ্তারের পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব প্রসঙ্গ। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বে ব্যাপক পরিবর্তনের আভাস। বাদ পড়ছেন বিতর্কিতরা। কপাল খুলতে পারে সাবেক ছাত্র নেতাদের। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে এ ব্যাপারে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মহসিন কবির। চলমান দুর্নীতি বিরোধী অভিযানে কোণঠাসা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক নেতা। এরই মাঝে ঘোষণা করা হয়েছে দলটির 4 সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের সম্মেলনের তারিখ। ঘোষণা অনুযায়ী 6 নভেম্বর কৃষক লীগ, 9 নভেম্বর শ্রমিক লীগ, 16 নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং 23 নভেম্বর যুবলীগের সম্মেলন। সংগঠনগুলো সম্মেলনের প্রস্তুতিও শুরু করেছে জোরে সোরে। সম্মেলনের প্রস্তুতির জন্য আমাদের আহ্বায়ক কমিটি কমপ্লিট করেছি। সম্মেলন প্রস্তুতি কমিটি 12টি সাব কমিটি করেছি। দুর্নীতি বিরোধী অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন যুবলীগের নেতারা। তাদের বিরুদ্ধে ঢাকায়
ক্যাসিনো, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ আছে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধেও। তাই আসন্ন সম্মেলনে অভিযুক্তদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দায়িত্ব চান কর্মীরা। সামান্য কিছু নেতাকর্মীর জন্য একটা বিশাল সংগঠনের বদনাম হোক, এটা একটা সাধারণ কর্মী হিসেবে আমরা কখনোই আশা করি না। রাজপথ থেকে গড়ে আসা ওঠা নেতৃত্ব ত্যাগী, যাদের দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের চাই। আমরা ইচ্ছে করলে একটু নিজেকে জলাঞ্জলি দিলে গাড়ি বাড়ি টাকা পয়সার অনেক সম্পত্তির কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা নেওয়া যায়। কিন্তু আমরা চিন্তা করেছি আমাদের সাংগঠনিক নেত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই এই স্বেচ্ছাসেবক লীগকে নিয়ে কলঙ্কিত করতে দেব না, আমরা নিজেরা কলঙ্কিত হব না। আওয়ামী লীগের নীতি নির্ধারকরাও বলছেন নেতৃত্ব নির্বাচনে এবার গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী মনোভাব। ফলে বাদ পড়তে পারেন সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা। সরকার প্রধান নিজেই যখন তার দলের ভেতর থেকেই এই শুদ্ধি অভিযান বলেন, দুর্নীতি বিরোধী অভিযান বলেন শুরু করেছে, এবং সে প্রতিফলন তো সহযোগী সংগঠনের নেতৃত্বের মধ্যে প্রতিফলিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে কিছু কিছু মানুষের কর্মকাণ্ডে। সেই সকল কর্মকাণ্ড বিতর্কিত যদি কোনো নেতা যদি থেকে থাকে এবং হয়ে থাকে, তাদেরকে তো অবশ্যই নেতৃত্বে কোনো ভালো জায়গায় নেতৃত্বে আসার সুযোগ আমাদের শ্রদ্ধেয় নেত্রী শেখ হাসিনা দিবেন না। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয় 2012 সালের জুলাইয়ে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এদিকে আগামী কংগ্রেস সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৈঠক করবেন যুবলীগ নেতারা। তবে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ছাড়াই এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দুর্নীতি বিরোধী অভিযানে সবচেয়ে আলোচিত যুবলীগ। গতরাতে গ্রেফতার করা হয়েছে যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবকে। ক্ষমতাসীন দলের এই যুব সংগঠনের বেশ কয়েকজন নেতা দুর্নীতি ও ক্যাসিনো কাণ্ডে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। বহিষ্কার হয়েছেন দপ্তর সম্পাদক কাজী আনিস, আর নিষ্ক্রিয় রয়েছেন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এমন বাস্তবতায় অনেকটা দিকহারা যুবলীগ। এর মধ্যে আগামী 23 নভেম্বর সংগঠনটির জাতীয় কংগ্রেস, তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক নির্দেশনা চান নেতারা। কাঙ্ক্ষিত সেই বৈঠক হচ্ছে আজ বিকেলে গণভবনে। তবে সেই বৈঠকে যাওয়ার অনুমতি মেলেনি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর। অন্যদিকে উপাচার্যের পদকে যুবলীগের চেয়ারম্যান পদের তুলনায় হালকা করে উপস্থাপন করায় লজ্জিত নন ডক্টর মিজানুর রহমান। তবে লজ্জিত বিশ্ববিদ্যালয়, লজ্জিত তাঁর সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীরা। একজন সম্পাদক, পত্রিকা সম্পাদক, যিনি নিজেও একজন খুবই পলিটিক্যাল লোক, তো উনি আমাকে যখন ওইভাবে জিজ্ঞেস করছিলেন, তখন এই কথা প্রসঙ্গে এটা বলছিলাম যে যুবলীগ আসলে এখন একটা দুরবস্থানে পড়ে গেছে। প্রশ্নের বিষয়টাই ছিল যে আমি দুইটা কাজ একসাথে কেন করি, এরকম একটা ইঙ্গিত ছিল। এটিএন নিউজের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে শনিবার রাতে এভাবেই আলোচনার সূত্রপাত কোথায় সে ব্যাখ্যা দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। প্রশ্ন উঠল, তাহলে কোন পদ তার কাছে বড়? স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করেছি কোনটা লঘু পদ কোনটা গুরু পদ আপনার জন্য, মানে দুটি অপশন আপনার কাছে আছে, একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর একটি সহযোগী সংগঠনের চেয়ারম্যান। উপাচার্য পদটারও গুরুত্ব আছে, কিন্তু এই যে লক্ষ লক্ষ যুবক, এক দুজন না কোটি যুবক, তাদের নেতৃত্ব দিয়ে দেশ গড়ার কাজে লাগানো অথবা তাদেরকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতা মূল্যবোধের চেতনায় তাদেরকে সক্রিয় করে এবং দেশের কাজে লাগানো, এটাও কম গুরুত্বপূর্ণ না। প্রশ্ন উঠল, এতদিন যুবলীগের পদ আর উপাচার্যের পদ একসঙ্গে আঁকড়ে ধরে থাকলেন কোন নৈতিকতায়? উনি বলেছেন যদি উনি যুবলীগের সভাপতি দায়িত্বটা পান তাহলে উনি এই পদটা ছেড়ে দিবেন, কারণ দুটো উনি একসঙ্গে করা উচিত মনে করেন না। তো উনি তো একদিন যুবলীগের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। আপনি যদি যে কাজটা আপনি করবেন না, সেই কাজ আপনি যদি পদটা দখল করে থাকেন, ওখানে তো আরেকজন যোগ্য ব্যক্তি আসতে পারতো। এত বড় একটা পদ যিনি দখল করে একদিন ছিলেন, অথচ সেটা দায়িত্বটা পালন করেননি। তো এটা কি এক ধরনের, আমি মনে করি যে এটা কি নৈতিকভাবে ঠিক?
আমি এখনো আবারও বলি যে আমি ওই প্রসঙ্গে বলছিলাম যে যদি কোনো কারণে আমাকে আমি আপনি মোটেই কি ছেড়ে দিয়েছেন স্যার এই মোটেই আমি বলছি যে আমি যখন উপাচার্য হিসেবে জয়েন করি এরপরের থেকে আমার যুবলীগের সাথে কোনো রকমের সভা সমাবেশ মিটিং, যেটা কামাল ভাই বললো যে এগুলোর কোনো কিছুই আমার দৌত্যের মধ্যে পড়ে না। স্যার আপনারা কি কখনো যে এই প্রবাদ বাক্যটি পড়ান যে গাছেরটাও খাই তলারটাও কুড়াই, এই প্রবাদ বাক্য নিয়ে কখনো আপনাদের আলোচনা করতে হয়? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদকে যুবলীগের পদের তুলনায় ডক্টর মিজান লঘু মনে করলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তা মানতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ছড়িয়ে পড়ছে ক্ষোভ, তেমনি ডক্টর মিজানের আচরণকে অপরাধ বিজ্ঞানের ভাষায়ও ব্যাখ্যা করার প্রয়োজন পড়ল। ক্রিমিনাল বিহেভিয়ার বা ক্রিমিনাল অ্যাক্ট হিসেবে ধরবো না, কিন্তু ডেফিনেটলি এটা একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে বিচ্যুতিমূলক আচরণ, যে লেজুর ভিত্তির রাজনীতি, এটা যদি রাজনীতি হয় এটাকে অবশ্যই বন্ধ করা উচিত। সেটা শিক্ষক এবং ছাত্রের উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে আমরা শিক্ষকরা যে জায়গায় নিয়ে গেছি, এবং এটা যদি সরকারেরও একটা বড় কর্তব্য আছে। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি একটি নির্দিষ্ট দলের নেতা বা কর্মী হয়ে যান, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় আর শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কিনা উঠল সেই আলোচনাও। আপনি একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্ব নিয়েছেন, যেই প্রতিষ্ঠানের সকল মতাবলম্বী ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। যখনই আপনি একটি রাজনৈতিক দলের প্রতিভু, যখনই আপনি একটি রাজনৈতিক দলের প্রেসিডিয়ামের মেম্বার, কি করে আপনি তার প্রতি আপনার সজাগ এবং একই দৃষ্টি দেবেন? আপনি তো সৎ বাবার চরিত্রে অভিনয় করছেন ভাই। উপাচার্য পদটা কোনো অবস্থাতেই লঘু নয়, এটা একটা গুরু পদ। তো উনি ব্যক্তিগতভাবে এত লঘু প্রকৃতির একজন মানুষ যে উনি নিজে লঘু হয়ে এই পদটাকেও লঘু বানানোর জন্য একটা পর্যায়ে উনি নিয়ে এসেছেন। এই আলোচনাটা বেশি দিন চলতে থাকলে না, ওনার কারণে অন্যান্য উপাচার্যদের প্রতি মানুষ সরু চোখে তাকাবে। ওনার যদি মিনিমাম ওনার যদি আত্ম উপলব্ধি থাকে, আত্মসম্মান থাকে, ওনার এখন উচিত হবে এই পদ থেকে সরে দাঁড়ানো। যদি না সরে দাঁড়ান, তাহলে ওনার যে আচার্য আছেন, ওনার দায়িত্ব হবে এই ধরনের লঘু ব্যক্তিকে গুরু পদ থেকে সরিয়ে দেওয়া, এবং ভবিষ্যতে এরকম গুরু পদে যেন লঘু ব্যক্তিরা না বসতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজশাহীতে বিজিবি বিএসএফ এর মধ্যে গোলাগুলির ঘটনায় ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জার্মানি সফররত ডক্টর মোমেন শনিবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে বাহাদুরি দেখিয়েছে আর বিজিবি শেষ পর্যায়ে গুলি চালাতে বাধ্য হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার দায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। তবে এই ভুল বোঝাবুঝির ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন ডক্টর মোমেন। তারাই আমাদের এখানে এসে তারা বাহাদুরিও করেছে, এবং আমাদের লাস্ট রিসর্ট এটা তাদের বাধ্য হয়ে গুলি করতে হয়েছে। এবং এটাতে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকারের মানে কোনো না, এটা একটা ওয়ান ইনসিডেন্ট, ওকে, একটা ভুল বুঝাবুঝির কারণে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ভোটার তালিকায় রেখেই নির্বাচন শেষ করল লঞ্চ মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। এ ব্যাপারে বিধি ভঙ্গের অভিযোগ তুলে একপক্ষ নির্বাচন বর্জন করলেও কোনো ফল হয়নি। ভোটার তালিকায় নাম রয়েছে বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনেরও। দেশের যাত্রীবাহী লঞ্চ মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার নির্বাচন ঘিরে প্রশ্নের সৃষ্টি হয়েছে। লন্ডনে পলাতক তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের নাম এই সংগঠনের ভোটার তালিকায় থাকায় জন্ম নিয়েছে নানা প্রশ্নের। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল, সেই মামলায় তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া বিএনপির এই শীর্ষ নেতা মানি লন্ডারিং মামলায় 7 বছর ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছর দণ্ডপ্রাপ্ত। তবে এসব বিষয় প্রাধান্য পায়নি এই সংগঠনের নেতাকর্মীদের কাছে। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ভোটার করেছেন তারা। তালিকায় তারেক রহমানের ভোটার নম্বর 74। তাঁকে ভোটার করা হয়েছে মেসার্স রহমান শিপার্স লিমিটেড এমভি কোকো 5-এর নামে। গিয়াসউদ্দিন আল মামুনের ভোটার নম্বর 73। তাকে ভোটার করা হয়েছে মেসার্স রহমান নেভিগেশন কোকো 4-এর নামে। ভোটার তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্তিতে অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন এই লঞ্চ মালিক। এর প্রতিবাদে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি আছেন, তারা এখানে ভোটার আছে, তাদের টিআইএন এখানে সংরক্ষিত নেই।
এটা আইনের সম্পূর্ণ বহির্ভূত। যদিও অনিয়মের কথা অস্বীকার করেছেন লঞ্চ মালিক সমিতির নেতারা। বিআইডব্লিউটিএ অথবা ডিজিসিপি এই দুইটা যে আপনার সরকারি সংস্থা আছে তারাই বলে দেয় যে আমাদের একজন সদস্য হওয়ার যোগ্য কি যোগ্য না, সুতরাং সেভাবে আমরা করেছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখার বিষয় না, কে কনভিক্টেড কে আনকনভিক্টেড। আমাদের দেখতে হয় ভোটার করতে গেলে নিয়মিত কাগজপত্র। দুদকের এই আইনজীবী মনে করেন কোনোভাবেই তারেক রহমান এখানে ভোটার হতে পারেন না। পলাতক সাজাপ্রাপ্ত হলে উনি তো ভোটার হতে পারবেন না, কারণ ওনার যে ভোটার লিস্ট আপনি অ্যামেন্ডমেন্ট করলেন, আপনার ভোটার লিস্টটা কখনকার। তার কাছে আমার মনে হচ্ছে যারা এই সংবিধানটি করে ভোটার লিস্টটা করেছেন, তাদের আভ্যন্তরীণ সংবিধান, তারা হয়তো তাদের সংবিধানের ওই ক্লজটা নাই। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। গত 30 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি জনগণ ভোট দিতে পারেনি। আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই, ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলায় পারে না। তাহলে শেখ হাসিনা আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি আজিজ কমিশনকে, আমরা 1,10,00,000 ভুয়া ভোটারের সেই তালিকা ছিঁড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম নমিনেশন সাবমিট করার পরে। আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না? দুদকের ভেতরেও দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও দুদকের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি ঘটার আগেই উৎস খুঁজতে হবে। চলমান সাইবার অপরাধকে দমন করতে আরও বেশি আধুনিক ও কৌশলী হতে বলেন ইকবাল মাহমুদ। দুর্নীতির টাকা দিয়েই সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হয় মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, এজন্য সচেতনতা বাড়াতে হবে। কর্মশালায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একসঙ্গে মিলেমিশে কাজ করতে চান তারা। দুর্নীতি, জঙ্গি অর্থায়ন, সন্ত্রাস, সমাজে বিশৃঙ্খলা সব কিছু একই সূত্রে গাঁথা। এবং দুর্নীতি এমন এক বিষয়, এটা এত চলমান, এটা সচল, এটা স্পাইরাল হতে থাকে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা এমন যদি হয়তো দুর্নীতি বসে আছে আর কোথাও কিছু হচ্ছে না, নো, এটা শাখা প্রশাখা অনেক কিছু বিস্তৃত। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগারগাঁওয়ের বিসিসি অডিটোরিয়ামে ই গভর্নেন্স মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচন ও এক সেবা এক পে অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। More than 10 years ago, we started the journey towards digital Bangladesh. At the time, most people were skeptical. They did not understand what is digital Bangladesh. In a very short time, in less than 10 years, we proved them all wrong. Today, no one questions digital Bangladesh. Today, digital Bangladesh is a reality. দর্শক, সকাল 10:30 থেকে আমরা আছি হ্যাপেনিং আওয়ারে, চলছে নিউজ এট 12। এবারের সময় হলো বাইজিতে স্টিল বিরতি নেবার, ফিরে শোনানো খবরের সাথে আরও দেখাচ্ছি। নদী দখল মুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ। টেকনাফে বন্দুকযুদ্ধে 2 ব্যবসায়ী নিহত। সন্ত্রাস দখলবাজির অভিযোগে কাউন্সিলর রাজীব গ্রেফতার।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তনের আভাস। পদ চাওয়া নিয়ে প্রশ্ন, লজ্জিত নন ডক্টর মিজান। দুদকের ভেতরের দুর্নীতি দমনে প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য দুদক চেয়ারম্যানের। এবং ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়, বাস্তব বললেন সজীব অজিত জয়। বিরতির পর আমন্ত্রণ হ্যাপেনিং আওয়ারে নিউজ এট 12। এতক্ষণ প্রিমিয়ার সেভেন সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আগামী 1 বছরের মধ্যে সারা দেশের নদ নদীগুলো দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে কমিশন। বিস্তারিত মনুল ইসলাম মিন্টুর রিপোর্টে। নদী রক্ষায় সাম্প্রতিক পদক্ষেপগুলো এরই মাঝে প্রশংসা কুড়িয়েছে। কমাসের সাঁড়াশি অভিযানে ঢাকার 4টি নদীর প্রায় 125 একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। সম্প্রতি 61 জেলার 46,742 দখলদারের তালিকা প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। অবশ্য নদী রক্ষায় আন্দোলনকারীরা বলছেন, অনেক প্রভাবশালীকে বাদ দেওয়া হয়েছে এ তালিকা থেকে। নদীর সীমানা পিলার বসানোর আগে সীমানা জরিপের দাবি তাদের। সরকারকে বেসিক পয়েন্টে ফেরত আসতে হবে। বেসিক পয়েন্টে ফেরত এসে তাকে হাইকোর্টের রায় অনুযায়ী নদী উদ্ধার করতে হবে, নাহলে সারা দেশে যত নদী উদ্ধার হবে এগুলি কিছু সোয়াপ হবে, কদিন পর আবার দখল হবে। আপনি জানেন আবার বুড়িগঙ্গার পারও দখল হওয়া শুরু হয়েছে, যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছিল তারা আবার বাড়ি তৈরি করছেন। নদী অবৈধ দখল মুক্ত করলেই কেবল হবে না, এতদিনের অবৈধ দখল, এতদিনের বর্জ্যের ভাগাড়ে থাকা নদীগুলোকে তো প্রাণ ফিরিয়ে আনতে হবে। সেই জন্য কিন্তু আপনাকে আশেপাশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থার ভিতরে আনতে হবে। দেশের নদ নদীর দখলদাররা নির্বাচন করা এবং ঋণ পাওয়ার অযোগ্য হবেন। উচ্চ আদালতের এমন রায়ের পাশাপাশি নদী রক্ষায় 15টি নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে সকল নদীর অভিভাবক হিসেবে আদালতের রায় অনুযায়ী কাজ চলছে, এমন দাবি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের। যদি জেলা প্রশাসন ইন্টেনশনালি কাউকে বাদ দিয়ে থাকে, নিচে অনেকে আছে না, তালিকাটা তো নিচের থেকে এসছে, আমরা সেটা বের করে যাব এবং সেটা বের করে হবে যে এলাকার লোকজনই বলতে পারবে। সর্বোচ্চ 1 বছরের মধ্যে যেগুলো আপনারা চিহ্নিত করলেন এবং প্রকাশিত হলে এটা উচ্ছেদে যাবেন অবিলম্বে। উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষেত্রে কারো গাফিলতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তবে কঠিন সাজা ও জরিমানা নির্ধারণ করতে 2013 সালের জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। এই আইন করে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আদেশ দেওয়া আছে তারা নদী রক্ষা করবে। তারা যেহেতু করতে পারছে না, এই যে একটা দীর্ঘদিন যাবৎ পুঞ্জীভূত একটা অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে, নদীগুলো দখল করে নিয়েছে, যেটা আপনারা দেখলেন, এতে তারা আইনের প্রয়োগ করেনি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। পদ্মা নদীর ভাঙনে গোয়ালন্দের ফেরি ও লঞ্চ ঘাট হুমকির মুখে, প্রায় অচল হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ নৌ রুটটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একাধিক গ্রামও গড়াই নদীর ভাঙনের কবলে। ঘর বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয়হীন। ভাঙন রোধে তেমন উদ্যোগও নেই, উদ্বেগের শেষ নেই নদী ভাঙা মানুষের। আমাদের রাজবাড়ী ও ঝিনাইদহ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরুলিয়া গ্রামের রশিদা বেগম গড়াইয়ের ভাঙনে সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে এই ছোট্ট জায়গাটুকুতে, তাও এখন হুমকির মুখে। এখন এটুকুন ভেঙে গেলেও ধরো যে থাকার মতন কোনো পরিস্থিতি নেই, সরকারের থেকে কোনো আমরা সাহায্য বা আজও পাইনি। এমনই অসহায় চিত্র গড়াই তীরবর্তী বরুলিয়া, কৃষ্ণনগর, নলখোলা সহ কয়েক গ্রামের মানুষের। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে আশ্রয়হীন হন তারা। রাজনৈতিক নেতারা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও কথা রাখেন না। ভাঙন রোধে প্রশাসনেরও নজর নেই। বাদ হবে কিনা হবে আমরা কোনো আশাই পাচ্ছি না। আমার বাড়িও 100 গজ পুষবে না নেই। অবদা পানি উন্নয়ন বোর্ড এখানে যে বরাদ্দগুলো দেয় বিভিন্ন সময় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, আসলে এইটা দিয়ে কখনোই এত বড় ভাঙন ঠেকানো সম্ভব না। গড়াই নদী ঝিনাইদহের শৈলকুপা অংশে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত। 1990 সালে ভাঙনে পড়ে 3500 বিঘা জমি চলে গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ভিতর। দ্রুতই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা প্রয়োজন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে এটা করতে হবে গড়াইয়ের উৎসবক থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, কিন্তু আমরা শুধু ঝিনাইদহ পৌরসভা করছি বিধে এটা এখনো আটকে আছে এবং এই প্রকল্পটি পাশ হলেই
আমরা এই গড়াই স্থায়ী ভাঙন প্রতিরোধ করতে পারবো। সর্বগ্রাসী হয়ে উঠেছে পদ্মা নদীও। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের হাতে মণ্ডলের পাড়ার শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি গ্রাস করেছে পদ্মা। একই অবস্থা দৌলদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া ও হারিজ মণ্ডলের পাড়ার। ভাঙন দেখা দিয়েছে দেবগ্রাম ও ছোট ভাগলা ইউনিয়নেও। কান্নাই এখন সব হারানো মানুষের সঙ্গী। সোনারে আমাদের খাওয়া দাওয়া নাই, কিছু নাই, না খায়ার নসি আমাদের বাড়ি ঘর ভাঙে সব গাঙে চলে গেছে। পদ্মার ভাঙনে চরম ঝুঁকিতে রয়েছে দৌলদিয়া ফেরি ও লঞ্চ ঘাট। মাঝে মধ্যেই বন্ধ হয়ে পড়ছে লঞ্চ ও ফেরি চলাচল। এলাকাবাসীর শঙ্কা, ভাঙন ঠেকাতে না পারলে বিলীন হবে দৌলদিয়া লঞ্চ ও ফেরিঘাট। কি করছে পানি উন্নয়ন বোর্ড? যে অবস্থা পেলে ঘাটটি রক্ষার জন্য এখানে আসি এবং যে পর্যন্ত ঘাট সম্পূর্ণ নিরাপদ না হবে সে পর্যন্ত আমরা যে অবস্থা পেলে ঘাটটি রক্ষা করব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কক্সবাজারের টেকনাফে আলাদা বন্দুকযুদ্ধে 2 মাদক চোরা কারবারি নিহত হয়েছেন। নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার মোহাম্মদ আজিজ এবং মোহাম্মদ রহিম উদ্দিন রফিক। শনিবার মধ্যরাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। পুলিশ জানায় গতকাল রাত 9টার দিকে টেকনাফের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মহেশখালিয়া পাড়ার নৌকাঘাট এলাকায় অভিযানে গেলে পুলিশের সাথে গুলি বিনিময় হয় সন্ত্রাসীদের। এ সময় ইয়াবা কারবারি মোহাম্মদ আজিজ নিহত হন। আহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। অন্যদিকে বিজিবি সদস্যদের সাথে গুলি বিনিময়ে নিহত হয়েছেন ইয়াবা কারবারি রফিক। বিজিবি জানায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে উঞ্চিপ্রাং এলাকা দিয়ে টেকনাফে ঢুকবে এরকম তথ্য ছিল তাদের কাছে। বিজিবি সদস্যরা মদিনার জোড়া খালে অবস্থান নিলে একটি নৌকা থেকে তাদের লক্ষ্য করে গুলি করে ইয়াবাজ কারবারিরা। র্যাব পাল্টা গুলি ছুড়লে রফিক নামে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে 2টি দেশি তৈরি বন্দুক ও 63,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলায় মেহেদি হাসান রিফাত নামে 3য় শ্রেণীর এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মেহেদি হাসান রিফাত আদর্শ সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় রিফাত বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। রাত 9টার পর্যন্ত বাসায় না ফেরায় রিফাতের মা কোচিংয়ে ফোন দিয়ে জানতে পারে সে কোচিং শেষে বাড়িতে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 9:30টার দিকে পাশের একটি ডোবাতে রিফাতকে দেখতে পায় তার চাচা আব্দুল হান্নান। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানায়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এই প্রথম নির্বাচিত হয়েছেন 3য় লিঙ্গের প্রার্থী পিঙ্কি খাতুন। তাঁর অঙ্গীকার, অসহায় মানুষের জন্য কাজ করবেন তিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একজন সদস্য জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় খুশি এলাকার মানুষ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জর্দার বাবলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের মৃত নওয়াব আলী ও কুলসুম বেগমের 4 সন্তানের মধ্যে পিঙ্কি খাতুন দ্বিতীয়। সাধারণ কন্যা শিশুদের মতো নন বলে লেখাপড়ার পাঠ চুকে যায় অসময়ে। মানুষের জন্য কাজ করতে চাওয়ার বাসনা থেকেই যুক্ত হন রাজনীতিতে। 3 বছর আগে নির্বাচিত হন কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক। এলাকার মানুষের সমর্থন পেয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 14 অক্টোবর সেই নির্বাচনে 2 প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হন পিঙ্কি। সে সম্পূর্ণ মানুষের সাথেই চলাফেরা করে, মানুষের সামাজিক কাজে সে নিয়োজিত থাকেন। আমাদের মনে হয় সমাজের উন্নয়নমূলক কাজ এবং সাধারণ যারা মানুষ তাদের পাশে থাকতে পারবে। জনপ্রতিনিধি পিঙ্কি খাতুন অসহায় মানুষের কল্যাণে তার জীবন ব্যয় করতে চান। গতানুগতিক চিন্তাধারার পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। আমি নির্বাচিত হয়েছি, আমার কোটচাঁদপুরবাসী আমাকে নির্বাচিত করেছে। আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে চাই, আর আমি নারীর উন্নয়নের কাজ করতে চাই। আমি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের এভাবে এগিয়ে আসাকে কোটচাঁদপুরে মানুষ বলছেন এক নতুন দিনের সূচনা। তারা 3য় লিঙ্গের মানুষ, সে যে এটা মানে জনগণের সাথে মিশে এই যে একটা মানুষের সেবা করার জন্য, কাজ করার জন্য যে আজকে ভোট পেয়ে জয়লাভ করেছে, এটা অসম্ভব পজিটিভ। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
ফেসবুকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে এফডিসিতে অনুষ্ঠিত সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী। প্রতিযোগিতায় বিরোধী দল ঢাকা কলেজকে হারিয়ে বিজয়ী হন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। সরকারের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে জনগণের আস্থায় থাকতে সরকারকে উন্নয়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করারও আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যেই আবরার হত্যার বিচার সম্পন্ন হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের দেশের তরুণরা আমরা দেখেছি, কেউ যদি কোনো একটা ওই যে ফেসবুকে কিছু একটা লিখে তার সঙ্গে সঙ্গেই আরেকটি মতামত চলে আসে। এই জায়গাটাতে আমি আহ্বান করব, গুজব যারা তৈরি করেন তারা যেন দেশকে ভালোবাসতে চেষ্টা করেন, দেশের কথা চিন্তা করেন, তারপরে তাদের মতামত দেন। উন্নয়নের পাশাপাশি তাদেরকে আরো বেশি করে আইনের শাসন জোরদার করতে হবে। শুধু জিকে শামীম বা দু একজনকে টেন্ডারবাজি বন্ধ করলে কিন্তু টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে না। আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য সরকারকে জবাবদিহিমূলক একটা ব্যাংকিং সেক্টরকে তৈরি করতে হবে আরো শক্তিশালী গণতন্ত্র। তাহলেই কিন্তু আজকে যে অপ্রতিরোধ যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে কিন্তু আমরা আরো বেশি কাজে লাগাতে পারবো। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ধান ও আলুর পাশাপাশি জয়পুরহাটে এবার পটলের ভালো ফলন হয়েছে। জেলার কৃষকরা এ মৌসুমে প্রায় 410 হেক্টর জমিতে পটলের চাষ করেছেন। তারা জানিয়েছেন বিঘা প্রতি তাদের খরচ হয়েছে 12,000 টাকা। এখন তা বিক্রি হচ্ছে 60 থেকে 80,000 টাকায়। বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি। ফলে নতুন করে অনেকেই এখন ঝুঁকছেন পটল চাষে। সঠিক চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ কৃষকদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নভেম্বরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। 16 ও 17 নভেম্বর চিলিতে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের সময় এই চুক্তি হতে পারে। চীনের কমিউনিস্ট পার্টি প্রকাশিত গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদকের এক টুইট বার্তা উদ্ধৃত করে ট্রাম্প এই সম্ভাবনার কথা জানান। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চুক্তি করাটা কঠিন কিছু হবে না, কারণ চিলির ওই সম্মেলনে তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উভয়ে উপস্থিত থাকবেন। বিস্তারিত না বললেও ট্রাম্প জানান, এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে দুই দেশ। এদিকে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে প্রতি বছর $50 বিলিয়ন মার্কিন পণ্য কিনতে চীন সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। Signs that the two countries are now locked in a protracted struggle. Would you be surprised by China's retaliation? হ্যাপেনিং আওয়ার চলছে, আপনারা দেখছেন নিউজ এট 12। আবার সময় হলো বাইজিতে স্টিল বিরতি নেবার, এরপর আরো থাকছে। ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইইউকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি। জি7 সম্মেলনের পরিকল্পনা বাদ দিলেন ট্রাম্প। বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং আওয়ারের নিউজ এট 12 দেখছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজে সই না করে তিনি এ চিঠি পাঠান। দ্বিতীয় আরেকটি চিঠিতে একই অনুরোধ জানিয়ে এ বিলম্বকে ভুল হিসেবে উল্লেখ করেন জনসন। হাউস অব কমন্সে ভোটে হারের পর 31 অক্টোবরের পরে ব্রেক্সিট পেছাতে ইইউকে অনুরোধ জানানোর জন্য নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজন। সোমবার তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং হাউস অব কমন্সের স্পিকার জন বার্কাও অনুমোদন করলে আরেকটি ভোটে অংশ নিতে পারেন ব্রিটিশ এমপিরা। ব্রেক্সিট পেছানোর অনুরোধ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে টুইট বার্তায় জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্ত নিতে 2-1 দিনের মধ্যে তিনি অন্যান্য ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার হাউস অব কমন্সে ভোটে হারের পর একজন সিনিয়র কূটনীতিককে নিজের সই ছাড়া চিঠির একটি ফটোকপি ইইউকে পাঠানোর নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে G7 গ্রুপের আগামী সম্মেলন আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অফিসের সুবিধা নিয়ে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন বলে ডেমোক্র্যাট ও অন্যান্যদের সমালোচনার প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 10 থেকে 12 জুনে যুক্তরাষ্ট্রে G7 ভুক্ত দেশগুলোর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প জানান ডেমোক্র্যাট ও মিডিয়ার অযৌক্তিক বৈরিতা ও সমালোচনার কারণে তিনি এ পরিকল্পনা বাদ দিচ্ছেন। টুইটে ক্যাম্প ডেভিড সম্ভাব্য ভেন্যু উল্লেখ করে তিনি জানান খুব শিগগিরই নির্ধারণ করা হবে। সম্মেলনের ভেন্যু হিসেবে গত বৃহস্পতিবার মিয়ামির কাছে ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টের নাম ঘোষণা করেছিলেন হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিক মুলভানে। এবারে খেলার খবর। স্প্যানিশ লিগে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের তলানির দল মায়োর্কার বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়েছে তারা। এ জয়ে প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে জয় পেয়েছে মায়োর্কা। চোটের কারণে গালাক্টিকোদের নিয়মিত খেলোয়াড়দের অনেকে মাঠের বাইরে, যার প্রভাব পড়েছে খেলাতেও। জিনেদিন জিদানের শিষ্যদের এলোমেলো ফুটবলের সুযোগ নিয়ে শুরুতেই এগিয়ে গেল মায়োর্কা। ম্যাচের 7 মিনিটে লাগোস জুনিয়রের গোলে লিড নেয় 6 মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা মায়োর্কা। 27 মিনিটে করিম বেনজামার শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়োর্কা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে রিয়াল, কিন্তু গোলবার উন্মুখ করতে পারেনি তারা। উল্টো 74 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। পরে 10 জন নিয়েও দারুণ চেষ্টা করে রিয়াল, কিন্তু শেষ পর্যন্ত লিগে প্রথম হার এড়াতে পারেনি দলটি। এই হারের পর 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। অন্যদিকে সেরি আ লিগে টানা 5ম জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। বোলোনিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। আলিয়ান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আধিপত্য ছিল মাউরিসিও সাররির দল। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দর্শকের সাথে সাথে আমরা শেষ করব হ্যাপেনিং আওয়ার নিউজ এট 12। সেই সাথে সাথে নিয়ে নেব একটা বিরতি। বিরতির পর ঠিক একটাই থাকছে নিউজ রুম, আর নিউজ রুমের পরে হ্যাপেনিং আওয়ারের বাকি আয়োজনে ফিরছি। সঙ্গেই থাকুন।